নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিধানসভার দিকে যদি আজকে আমরা নজর রাখি তাহলে দেখব যে বিধানসভায় দাঁড়িয়ে কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি বঙ্গভঙ্গের দাবি তুললেন। এই নিয়ে যখন বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলো তিনি ঘুরিয়ে সেটা সামাল দেওয়ার চেষ্টা করলেন, যদিও তার বক্তব্য কতটা স্পষ্ট নয় সেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠছে যে এবার কি বিজেপির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময় না যে এই বাংলা ভাগ নিয়ে জন বার্লা তারপর কার্সিয়াংয়ের বিধায়ক কোথাও বাংলা ভাগ নিয়ে বিজেপির অবস্থান বিজেপি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করুক। এর পাশাপাশি আমরা দেখলাম যে সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক তিনি খুব সিরিয়াস অভিযোগ আনলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। তার অভিযোগ যে বিধানসভায় নাকি তাকে গুলি করার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ প্রশাসনকে দরাজ সার্টিফিকেট দিলেন। আর এসবের মধ্যেই আমরা দেখলাম যে একাধিক পুরসভায় চেয়ারম্যান নির্বাচন কেন্দ্র করে অশান্তি, যেটা তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এমনকি মন্ত্রীর সামনে একজন ঝাঁপ দেওয়ারও চেষ্টা করলেন, যেটা ধরা পড়লো ক্যামেরায়। এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, সিপিআইএম এর পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বিষ্ণু প্রসাদজি, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমি আলোচনায় আসার আগে একবার দেখাবো বাংলা ভাগের দাবি এবার বিধানসভায়। উত্তরবঙ্গের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাংলা ভাগের দাবি জানালেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, যা সামাল দেওয়ার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দুর বিরুদ্ধে গুলি করে মারার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন কালিয়াগঞ্জের বিধায়ক। সোনার বাংলা গড়ার ডাক দিয়ে বিধানসভা ভোটের প্রচারে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ভোটের ফলে 200 আসনের স্বপ্ন ফানুসের মতোই চুপসে গিয়েছে। এবার সেই বাংলা ভাগের দাবিতেই সরব মোদী শাহ দলের বিধায়ক। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুললেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তার অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চনা শিকার বলেই বাংলা ভাগের কথা বলছি, আগামী দিনেও এই দাবি তুলব। আমি বিধানসভায় বললাম এটা আমাদের দাবি ছিল, থাকবে, করব। আলাদা রাজ্যে সেপারেশন ফ্রম বেঙ্গল। বিজেপি বিধায়কের এমন মন্তব্য সামাল দিতে গিয়ে কার্যত যুক্তি হাতড়ে বেড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি যেটা বলেছেন আমরা মনে খারাপ কিছু বলিনি, ওই লাইনে না ভেবে উনি বলেছেন যে আপনারা ভোট করছেন না, আপনারা 13 সাল থেকে অডিট করছেন না, আপনারা উত্তরবঙ্গের পাহাড়কে, তরাইকে, ডুয়ার্সকে বঞ্চিত করছেন। সেই কারণে আজকে ওই এলাকার লোক আলাদা রাজ্যের দাবি তুলছে। ওটা ওনার কথা উনি বলেননি। পাল্টা আক্রমণে সময় নষ্ট করেনি শাসক দল। বিজেপির বিধায়করা প্রকাশ্যে বলছেন, আজও বিধানসভায় বলেছেন তারা বাংলা ভাগ চান, অমুক চান, তমুক চান। বিজেপির রাজ্য সভাপতি সেটাকে বারণ না করে তিনি তাতে হাওয়া দিচ্ছেন। এদিন শুভেন্দুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া 4 বিধায়ক। বিরোধী দলনেতা প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায়, বাগদার বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এই 4 বিধায়ক। দলবদল করলেও খাতায় কলমে এখনো তারা বিজেপির জনপ্রতিনিধি। তাই বুধবার অধিবেশন চলাকালীন শুভেন্দুর পাশেই বসেন সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণীরা। স্বরাষ্ট্র বাজেট নিয়ে শুভেন্দুর বক্তৃতার সময় তীব্র প্রতিবাদ করেন তারা। সৌমেন রায়ের অভিযোগ, ওয়াকআউট করার সময় তাকে প্রাণে মারার হুমকি দেন শুভেন্দু। কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, তাঁর বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকদের পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর ভাষণটা আমাদেরকে শুনতে দেওয়া হোক, সেখান থেকে আমরা যদি কিছু শিখতে পারি, কিছু নিতে পারি, সেটা বলাতে উনি আমাদের উপর উগ্র হয়ে যান এবং অশ্লীলভাবে আমাদেরকে আক্রমণ করেন। আমাদেরকে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করানোর হুমকি দেন এবং প্রাণনাশের হুমকি দেন। উনি অনেক কিছু বলেছিলেন, হ্যাঁ, অনেকভাবেই হুমকি দিয়েছিলেন। তাতে আমি যেটা পরিষ্কার শুনেছি সেটা আমাকে বললেন কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স কে পাঠাচ্ছি, এবার দেখাচ্ছি মজা আবার। বিরোধী দলনেতার বিরুদ্ধে এমন অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব সিরিয়াস বিষয়, প্রিভিলেজ মোশন আনা উচিত। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। হাউসের ভিতরে কিছু হলে প্রমাণ দিতে হবে, অন রেকর্ড যা থাকবে তার উপরেই দাঁড়ায়। ওনারা বললেই তো হবে না, ওরা তৃণমূলে যোগ দিয়েছে, তৃণমূল যা শিখিয়ে দিবে তাই করবে।
ওরা হাউসে আসেন না, আজকে এসছেন কেন? বিরোধী দলনেতাকে বাধা দেওয়ার জন্য। সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনতে চলেছেন 4 বিধায়ক। পাল্টা ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবিরও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি শুরুতেই কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে চলে যাব। বিষ্ণুপ্রসাদ জি, আপনি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক হিসেবে আপনি দাবি তুলছেন বাংলা ভাগ করার। আপনার দল কি আপনার এই অবস্থানে আপনার পাশে রয়েছে? দেখেন, আমার পাশে কে আছে কে নাই আমি এটা চিন্তা করি না। আমি চিন্তা করি আমাদের লোক যে চাহিদা চেয়ে আমাকে এইখানে বিধানসভায় পাঠাইছে, এই বিষয়টা আমার মূলভূত বিষয়। আর আমি বারবারে বলে যাচ্ছি, পুরো গোটা উত্তরবঙ্গে যদি আপনি দেখেন, সেখানে যে অনেক যে এথনিক কমিউনিটি আছে, গোর্খা আছে, রাজবংশী, আদিবাসী, মেচে, রাভা, টোটো, কোচ, এইসব সবাই আজকে থেকে নয়, ওই ভারতের স্বাধীনতার পর থেকে বঞ্চনার শিকার। আমাদের ভাষার উপরে যে অতিক্রমণ এই সরকার চালাচ্ছিল, এটা আপনারা দেখেছেন কিছুদিন আগে। তারপরে আমাদের সংস্কৃতির উপরের অতিক্রমণ আছে, আমাদের ভূমি সম্বন্ধে অনেক কিছু অতিক্রমণ আছে। তারপরে আর্থিক যে আমাদের বঞ্চনার শিকার আছে ইকোনমিক্যালি, এইসব নিয়ে ওইখানে মাঝে মাঝে সেপারেশনের কথা উঠে। যেমন কুচবিহারের রাজবংশীরা উঠান, দার্জিলিং কার্সিয়াং, তারাই ডুয়ার্সে গোর্খারা উঠান। আমি সেই গোর্খা থেকে একজন নেতা। এই জিনিসটা, এই বঞ্চনার শিকারটা কোথায় গিয়ে আমরা মনে ফিল করি, আপনাকে বলে দিই। এই কিছুদিন আগে, মাত্র এই 18 ফেব্রুয়ারি 2022, দিনহাটাতে একটা র্যালি হয়েছিল টিএমসির, তৃণমূল পার্টির। ওই র্যালিতে সেখানকার বিধায়ক আমাদের মিস্টার গুহ, উনি আমাদের একজন বিধায়িকাকে ইঙ্গিত করে বলেছেন, যারা সেপারেশনের কথা বলবে, যারা বঙ্গভঙ্গের কথা বলবে, ওরা নিজের পায়ে বাড়ি ফিরতে পারবে না। এই যে হুমকি আছে, এই যে ধমকি আছে, এই হুমকি ধমকি দিয়ে আমাদের উপরে চাপ করে ওইখানে শাসন করা, এর বিরুদ্ধেই তো উপরে আমরা বারবার সেপারেশনের কথা বলতেছি। তো আজকে তো এটা তো আমি কখন এই কথা বললাম, এটা খুব আপনি চিন্তা করে দেখবেন। আমি এটা বললাম যখন বাজেট স্পিচ, এই যে ডিমান্ড নম্বর 68 অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বলছে, পাহাড় হাসতেছে, পাহাড় ভালো আছে, জঙ্গলমহল ভালো আছে। আমি বললাম কিছুই ভালো নাই, সেখানে বঞ্চনার শিকার আছে। আর তার উপরে আপনার বিধায়কের হুমকি আছে। আপনি গৃহ বিভাগের আজকের এখানে চর্চা হচ্ছে, আপনি বিধায়কের উপরে কি অ্যাকশন নিলেন? আপনারা তো ওনাকে আরো প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের প্রশ্নের মধ্যে ওরা বলতেছে মানে এই জন্যই আমরা বঙ্গভঙ্গ চাই। আপনার তরফ থেকে আপনাদের প্রাপ্তি অপ্রাপ্তি আপনার থাকতে পারে ডেফিনেটলি। আপনি যেমন বললেন যে আপনি একজন গোর্খা জনপ্রতিনিধি, আপনার যে অবজারভেশন সেটা থাকতে পারে। আপনি মনে করতে পারেন যে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত বা পাহাড়ের মানুষ বঞ্চিত, সেটা নিয়ে আপনি দাবি দাওয়া সামনে আনতে পারেন। কিন্তু আপনি কি এটা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসেবে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও তার কাছে যোগাযোগের চেষ্টা করব। আমি সজলদার কাছে আসবে। সজলদা, এবার তো হাই টাইম, আপনাদের তো অবস্থান স্পষ্ট করতে হবে। 2009 সাল থেকে বিজেপির এই দোলাচল চলছে। হয় আপনারা জোর গলায় বলুন আপনারা বাংলা ভাগের দাবি সেটাকে সমর্থন করছেন, আর না হলে ব্যবস্থা নিন বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে। এভাবে ইহাও হয় উহাও হয়তো চলতে পারে না। আপনার কথা শেষ হয়েছে, আমি একটু বলবো, যতটুকু বলবো ইন্টারাপ্ট করবেন না। প্রথম কথা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টি এই ধরনের ভাগকে কখনোই এন্ডোর্স করে না, 1। 2, আপনার যখন প্রথমে শুরুতে যখন শুনছিলাম বিষয়টা, আমার ওই বিধায়কের প্রতি আমার খুব ক্ষোভ হচ্ছিল, রাগ হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। কিন্তু আমি যখন ওনার কথাগুলো শুনলাম, যে একটা উপজাতির মানুষ এবং উনি একটা সবসময় বিচ্ছিন্নতাবাদী এনভায়রনমেন্টেই বড় হওয়া মানুষ, সেই ঘিসিংয়ের আমল থেকে বিমল গুরুং থেকে শুরু করে আজ অবধি, হ্যাঁ, যে তারা একটু সেপারেট থাকতে চায়, তারা বিভিন্নভাবে সেপারেশন চায়, যে সবাই যে বাংলা ভাগ চেয়েছে তা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, ওনার যে একটা জনজাতির নেতা, স্থানীয় নেতা, সেই হিসেবে উনি আসলে যেটা বুঝলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত থেকে বাঁচতে উনি নিজেকে আলাদা করতে চান, নিজের সংস্কৃতিকে বাঁচাতে আলাদা করতে চান। আবারও বলছি,
কোট আনকোট পার্টি এন্ডোর্স করে না। এই যে কথাটা উনি বললেন তাহলে বাংলা যে ভাগের আমি- দাবির প্রতি আপনার সহানুভূতি আছে? কিসের? সোজা কথা, সাধারণ না, না, কথা বলুন। একদমই নেই। বাংলা ভাগের একদমই দাবির প্রতি নেই। আপনার সহানুভূতি আছে কি নেই? একদমই নেই, একদমই নেই, একদমই নেই। কিন্তু একটা জিনিস, এই যে গোর্খা নেতা বললেন এবং তিনি বললেন যে তার কালচারালি তাকে করা হয়, হামলা করা হয়, তার পুরো ভোটে বিভিন্ন সমস্যা আছে, বাংলার সমস্যা থেকে তাদেরকে দূরে রাখা হয়। এই যে উদয়ন গুহ তিনি হঠাৎ করে বললেন যে যারা দাবি করবে, মহিলা একজন বিধায়ককে বললেন ঠ্যাং ভেঙে দেবো। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো থেকে বাঁচতে তিনি এই কথাটা বলছেন বলে আমার ধারণা। এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কথা আমার কাছে আসবো। বিষ্ণুপ্রসাদ জি, আমার কাছে আমার বিষ্ণুপ্রসাদ জি শুনতে পাচ্ছেন আমার কথা? না, সম্ভবত যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অরূপদার কাছে এই প্রসঙ্গে আসবো। অরূপদা ক্লিয়ার হলো সজল দাদের বক্তব্য? না, বিজেপি তো প্রথম থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য ক্লিয়ার হলো? বক্তব্য পরিষ্কার, বিচ্ছিন্নতাবাদের মদতদাতা ভারতীয় জনতা পার্টি। কেন বলছি, আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা নতুন বলছেন এই কথা তো নয়। এর আগে দেশের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মুখে আমরা বাংলা ভাগের আহ্বান শুনেছি। কুচবিহারের এমএলএ মালতী রাভারায় তুফানগঞ্জে সে বলেছে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই। এটা তো নতুন না। এমনকি আপনাদের মনে থাকবে মৌপিয়া, 2019 সালের লোকসভার প্রচারে বিজেপির পক্ষ থেকে যে প্রচার পুস্তিকা করা হয়েছিল তাতে যে পশ্চিমবাংলার ম্যাপ ছিল সেই ম্যাপে দার্জিলিং ইনক্লুডেড ছিল না, যেটা নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়। তারপর দিলীপ ঘোষ বিবৃতি দিতে বাধ্য হন। আজকে যে যারা একটা সময় দেশের বুকে স্লোগান দিয়েছে যে দেশ কি টুকরে যারা করতে চায় টুকরে টুকরে গ্যাং, আজকে রাজ্যের বুকে যারা টুকরে টুকরে গ্যাংয়ের আন্দোলন, আমি জানি না আগামী দিন সজল 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে আমি আবারও চলে যাব। বিষ্ণুপ্রসাদ জি, আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে আপনার অভাব অভিযোগ থাকতে পারে। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে। সজল 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী দিন সজলের যদি তাহলে কোনোদিন মনে হয় যে 50 নম্বর ওয়ার্ডে উন্নয়ন আরো ভালো করে করা দরকার, তাহলে কি লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার আলাদা রাজ্য হবে, নাকি কাথির শান্তিকুঞ্জ আলাদা রাজ্য দাবি করতে চাইবে? আসলে খুব পরিষ্কার বার্তাটা। আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে ক্ষমা চেয়ে আমার বলতে ইচ্ছে করছে, বাংলা বুঝি তেলের শিশি, যেমন খুশি ভাঙা যায়। একটু পাবে বিষ্ণুপ্রসাদ, খানিকটা পাক মালতী রায়। এই জায়গায় যারা এনে দাঁড় করেছে, বাংলার মানুষ তাদের ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে। সজলদা 2009 থেকে 2009 যখন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে আপনারা এই রাজ্যের একমাত্র সাংসদ পান, সেই সময় থেকে বারংবার আপনাদের প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে আপনারা আলাদা রাজ্য সমর্থন করেন কি করেন না। আমি আপনারা এক এক সময় এক এক রকম কথা বলেছেন। আগেই বলেছি এটা কারোর ব্যক্তিগত যন্ত্রণার থেকে তার বক্তব্য। বাংলা ভাগ সমর্থন যোগ্য না যোগ্য না, সজল ওয়ান লাইন। আরে এক লাইনেই তো বলছি, এটা আমরা তোমার বিরোধী দলনেতা দাঁড়িয়ে বলছে। আমি আসবো আবারও বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে যোগাযোগ করতে পারি। গোর্খাল্যান্ড কে এক সময় সমর্থন করেছিল, যারা সেই গোর্খার ভোটে যারা জিতিয়ে করে যারা জিতিয়ে অন্য কোথাও তো এরকম জিতিয়ে অন্য কোথাও তো এরকম কিছু নেই। এদেরকে আলাদা আলাদা যারা করেছে তাদেরকেই দায়টাও নিতে হবে। আসল সমস্যা ওখানে। গোর্খাল্যান্ড বলে একটা দিয়েছে। আজকে পাহাড়ে আমি বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে যাব খুব সংক্ষেপে। এক সেকেন্ড থাকার পরেও বিজেপি ছিল। বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে যাব। বিষ্ণুপ্রসাদ জি, আমার আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন। আপনার অভাব অভিযোগ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনি যখন বাংলা ভাগের দাবি তুলছেন বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভা হচ্ছে এই রাজ্যের টেম্পল অফ ডেমোক্রেসি, সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে যখন আপনি এই দাবিটা তোলেন, তখন এটা খুব স্বাভাবিকভাবে বিচ্ছিন্নতাবাদী একটা দাবি হয়ে দাঁড়ায়। জানি। এবং সেখানে দাঁড়িয়ে আপনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন। আপনি নির্দল বিধায়ক নন, আপনি গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক নন। কেন হবে? এই প্রশ্ন উঠবে যে বিজেপির সমর্থন আছে, বিজেপির কাছ থেকে আপনি সমর্থন পেয়েছেন। আপনি এটি শুনেন, আপনি 86-এর তখনকার দিদেন গভর্নমেন্টের হোয়াইট পেপার দেখবেন। আমরা যে এরিয়াতে চাচ্ছি ওই এরিয়া বঙ্গের হিস্সা ছিল না, অংশ ছিল না। আমরা বঙ্গ বিভাগ যে জায়গাটা বঙ্গের নেই,
ওই জায়গার মধ্যে আপনার ওনাদের দাবি কি করে থাকবে? তাহলে সেই কথা আপনি হিস্টোরিক্যালি ওই জায়গা নেই, ডুয়ার্স বেঙ্গলের পার্ট ছিল না, ওখান থেকে এক কথা বলছেন, এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট বেঙ্গলের পার্ট ছিল না। এই যে রাজনৈতিক হিপোক্রেসি, এই যে পলিটিক্যাল আপনারা বলুন, আমি তো বলে দিলাম, আমি তো বিধায়ক বিধানসভায় বলে দিলাম, এবার আপনারা বুঝুন এটা, এক সেকেন্ড, বাইরে এটা আপনারা বুঝুন, আমি বিধায়ক হয়ে বলে দিলাম এটা। এক সেকেন্ড, বিষ্ণু প্রসাদ জি বাইরে আছেন, ওনাকে প্লিজ আসবো আমি আপনার কাছে আনইন্টারাপ্টেড বক্তব্য রাখতে দিই। বিষ্ণু প্রসাদ জি, যদি আপনার আর কিছু বলার থাকে প্লিজ বলতে পারেন, আমি তারপর। শুনেন, আমি আমার বক্তব্যটা রেখেছি, এই বক্তব্যকে কে কিভাবে বুঝবেন ওইটা আমার দেখার নয়, কিন্তু আমরা যা চাচ্ছি ওইটা বলে দিলাম। বিষ্ণু প্রসাদ জি অনেক ধন্যবাদ। বিষ্ণু প্রসাদ শর্মা কার্শিয়াং এর বিধায়ক, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তিনি স্টিক করে থাকলেন, সজলদা তিনি কিন্তু স্টিক করে থাকলেন তার বক্তব্যে। তার আগে একটা কথা বলেছেন যে আমি গোর্খা জনগণের নেতৃত্ব দিচ্ছি। জিটিএ যেদিন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই বাংলা ভাগের পথে এক পা এগিয়ে দিয়েছেন এদের। এটা কি আপনি অস্বীকার করতে পারেন? এই ধরনের ব্যবস্থা তো বাংলার আর কোথাও নেই। বাংলার অনেক জায়গায় অনেক উপজাতির মানুষ বাস করেন, কোথাও মাতুয়ারা থাকেন, কোথাও আমাদের এরা রাজবংশীরা থাকেন, কোথাও তো আলাদা করে দেওয়া হয়নি। কিন্তু কেউ কখনো সিপিএম, কখনো গোর্খাল্যান্ড করে দিয়েছে, কখনো জিটিএ করে দিয়েছে। এগুলো দিয়েই বোঝানো হয়েছে একটা যে তোমরা আলাদা, তোমরা আলাদার পথে এগাও। আজকে তারা বলছেন, সেই গজমোহন আবারও বলছি, এটা আমার দলে সেই গজমোহনের সাথে জোট করে বিজেপি 2009 থেকে দাঁড়িয়ে ও কথা বলো না। গুরুংয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা, পুলিশ খুনের মামলা, সেই গুরুং এখন তোমার দলে, সেই গুরু পাশে গিয়ে বসে, সেই ওসব কথা বলা যাবে না। ছেলের বিয়েতে তখন পাতপেরা বিরিয়ানি খাচ্ছে, পাতপেরা বিরিয়ানি খাচ্ছে, তখন দেশভক্ত, এখন দেশদ্রোহী। এই স্টেপ, এই যে বিচারিতা করেছিলে, এই যে বিচারিতা মামলাটা তো তোমরা করেছিলে। মামলা ভুল থাকলে তাহলে আজকে মামলা ঠিক, আজকে মামলা ঠিক, মামলা তোমরা করেছিলে। বিরুদ্ধে এত কথা, আরে কথা বলতে না দিলে তো মুশকিল। বিয়ে বাড়িতে খাওয়া যায় তার সাথে, যে পিনাটার ছেলের বিয়েতে খাওয়া যায়, যে পিনাটার ছেলের বিয়েতে অ্যাবসকন্ডিং অবস্থায়। এক মিনিট, তোমরা আগে পরিষ্কার কথা পরিষ্কার ঠিক আমি না ঠিক ছিল। একটু পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, আপনার কাছে স্পষ্ট যে এই বক্তব্য নিয়ে বিজেপির অবস্থান কি? শুভেন্দু অধিকারীর বক্তব্যের ইন্টারপ্রিটেশন আপনার কাছে স্পষ্ট? হ্যাঁ মৌপিয়া, স্পষ্ট এরকমই যে আসলে একটা বাংলায় প্রবাদ আছে যে চোরকে চুরি করতে বল, গেরস্ত সজাগ থাকতে বল। ফলে আসলে ওই যে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাব বঞ্চনার মডেলে, এবং হচ্ছে যে পাহাড় আলাদা হব, এটা হচ্ছে যে উত্তরবঙ্গের, আর দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা বলবেন না না আমরা একেবারে বাংলা ঐক্যবদ্ধ রাখতে চাই। এটা হচ্ছে যে মডেল। এবং আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে আলোচনাটা হওয়া অনেক বেশি প্রাসঙ্গিক। যদি আমি ওই এমএলএর কথা ভাবি, তাহলে হচ্ছে যে পাহাড়ে যে স্বশাসনের যে মডেলের কথা বলা হয়েছিল সেটা জিটিএর নামেই হোক, ফলে সেই স্বশাসনের মডেল কি আদৌ এক্সিস্ট করছে? উত্তর হচ্ছে না। যদি সত্যি সেখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন এক্সিস্ট না করে, তাহলে হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম দাবি উঠবে এবং সেই দাবিগুলোকে হাওয়া দেওয়ার চেষ্টা হবে 2024-এর সামনে লোকসভা ভোট। ফলে বিভাজনের রাজনীতি বিজেপি করতে এমনিতেই সিদ্ধহস্ত। ফলে তারা কখনো জন বার্লাকে দিয়ে বলবে উত্তরবঙ্গ চাই আলাদা, কখনো পর্যন্ত এই কার্শিয়াং এর বিধায়ককে দিয়ে বলবেন আমি আলাদা গোর্খাল্যান্ড চাই। ইটস নো এক্সেপশন টু দ্য বিজেপির জেনারেল পলিটিক্স। কিন্তু আমি বলছি যে একইভাবে তৃণমূল যারা বিজেপির বিধায়ক, আমি আবারও বলছি গোর্খা জনমুক্তি মোর্চার নয়, বিজেপি বিধায়ক, তিনি দাবি করছেন বাংলা ভাগের। এর আগে জন বার্লা তিনি সওয়াল করেছেন বিজেপির নানা মহল থেকে, নানা শিবির থেকে নানা রকমভাবে সেটা ম্যানেজ করার চেষ্টা হয়েছে। মৌপিয়া, একটা কথা এখানে পরিষ্কার, এখানে সজলের একটা বক্তব্য এবং বিজেপি বিধায়কের একটা বক্তব্য, এরা দুজনেই কিন্তু জনপ্রতিনিধি এবং এখান থেকে উঠে আসে কোথায় একটা ফ্যালাসি, কোথায় একটা ভ্রমও রয়ে গেছে। আলটিমেটলি এদের কাছে মূল বিষয়টা কি এটাই সম্ভবত পরিষ্কার নয়। আরেকটি প্রধান প্রশ্ন যেখানে রয়ে গেছে, এক মিনিট আমি এক মিনিট সজল একটু বলতে দাও, সজল একটু বলতে দাও, সজল তুমি বলবে তুমি আমাকে একটু বলতে দাও। আমি এই কারণে তোমাকে এই কথাটা বলছি, স্বায়ত্ত শাসন বা অটোনোমাস বডি ভারতবর্ষে বহু আছে। আসামে যদি বলো বোডোল্যান্ড কি,
তার মানে কি একটি স্টেপ এগিয়ে গিয়ে বোডোল্যান্ড আলাদা রাজ্যের দাবি তুলবে? প্রশ্নটা সেখানে নয়। স্বায়ত্তশাসন বিভিন্ন কারণে দেওয়া হতে পারে, কিন্তু আমরা দেখেছি মমতা ব্যানার্জির কতগুলো টেকনিক্যাল ফল্ট, যেখানে জিটিএর মধ্যে থেকেও কতগুলো ক্লাস্টার তৈরি করা, কোথাও লামা সোসাইটি, কোথাও ইত্যাদি ইত্যাদি, এবং তার মধ্যে থেকে উঠে আসা এই ধরনের বিচ্ছিন্নতা দাবি, এটা তো খুব স্বাভাবিক। আর বিজেপির তো একটা ক্লাস্টার পলিটিক্সে দক্ষ, এরা সবসময় একটা আঞ্চলিক রাজনীতি করে যদি হিন্দু ভোট ব্যাংক বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোট ব্যাংকে কনসলিডেট করা যায়, এটা তো আমরা দেখে এসেছি। সুতরাং বাস্তব অবস্থাটা এখানেই যে এই দুটো চাপে আলটিমেটলি বিরোধী দলনেতার যে ভূমিকাটা, সেই ভূমিকাটাই যথেষ্ট রকম একটা ড্রাউজি হয়ে গেল, একটা অস্পষ্ট। বিরোধী দলনেতাকে পরিষ্কারভাবে একটা বিশ্লেষণ করতে পারলেন না ইনফ্যাক্ট, যেখানে সাধারণ মানুষ বুঝতে পারে বিজেপি কি চায়। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলছি, অ্যালাউড হলো কিভাবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একজন বিধায়ক তার নির্দিষ্ট ধারণা থাকা উচিত যে তার দায়িত্বপ্রাপ্ততা কি, বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলছেন যে আমরা বিষ্ণুপ্রসাদ শর্মা যখন এই দাবিটা তুলছেন, বিষ্ণুপ্রসাদ শর্মা তার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সির কথা ভেবে, সেখানকার যে জাতিসত্তার কথা ভেবে এবং তাদের কিছু অভাব, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ, প্রাপ্তি অপ্রাপ্তির ভিত্তিতে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। সেই দাবিটা তিনি ইন্ডিভিজুয়াল বিষ্ণুপ্রসাদ শর্মা হিসেবে বা পাহাড়ের কোনো শক্তি তার প্রতিনিধি হিসেবে তিনি যদি বলতেন, তাহলে হয়তো আজকে 8টার শোটা এটা নিয়ে না করলেও হতো। কিন্তু তিনি বলছেন বিজেপির জনপ্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে, এবং তারপর দলের তরফ থেকে তাকে তার বক্তব্য ঠিক নয় এ কথাটা জোর দিয়ে বলা হচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে নানান যে ওনারটা এভাবে দেখা উচিত নয়, সেভাবে দেখা উচিত, ভুল কি বলেছেন, ইত্যাদি 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 আসে, যাতে ইহাও হয় উহাও হয়। আপনি কি মনে করেন যে 2009 থেকে 2022 এই 14 বছরেও বিজেপি এই প্রশ্নে, গোর্খাল্যান্ড প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করলো, নাকি সাইয়াবে করলো, রাজনৈতিক ডিভিডেন্ড তোলার চেষ্টা করলো? দেখুন, যে কোনো রাজনৈতিক দলেরই সময়ের সঙ্গে সঙ্গে মত পরিবর্তন হয়, এবং সেই মত পরিবর্তন হয় কি কারণে? তারা সুবিধের জন্যই তো মত পরিবর্তন করে। অর্থাৎ পাবলিক স্পেসে যে কথাগুলো তারা বলতে চায় সেটা কেন বলে? যাতে নিজেদের পারে, এবং বলতে গিয়ে কোনো সময় সুবিধে হয়, কোনো সময় সিদ্ধান্তটা আত্মঘাতী হয়ে যায়। আপাতত সামনে দুটি নির্বাচন, একটি বিধানসভা এবং একটি লোকসভার নির্বাচন। আমার মনে হয় তার আগে এই ধরনের বক্তব্য কিছুটা বিজেপির পক্ষে অসুবিধার কারণ হতে পারে। নির্বাচনী ফলাফলে অবশ্যই বেরোলে আমরা বলতে পারবো। এটা তো সবই তো সম্ভাবনার ব্যাপার রাজনীতিতে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে তিনি যেটা বলছেন, আমরা প্রশ্নটা করে আপনারা যা বললেন তার থেকে পরিষ্কার বোঝা গেল উনি জনপ্রতিনিধি হিসেবে এই বক্তব্য রাখছেন, এবং উনি কার্শিয়াং এর মানুষের যে মত সেইটা প্রকাশ করছেন। এখন দেখুন, উনি নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হিসেবে এবং ওনার মতামত রাখছেন, ফলে ওনার বলার অধিকার আছে যে উনি ওনার ভোটারদের। কিন্তু ওর বক্তব্যটাকে তো বিজেপিকে আইদার ওন করতে হবে অথবা ডিজোন করতে হবে, সিম্পল। হয় বিজেপি ওন করবে তাদের এমএলএ এর বক্তব্যকে, অথবা ডিজোন করবে। না, এইটা একেবারে বলা যায় না। দেখুন, বিজেপি একটি রাজনৈতিক দল, তাদের একটি ভাবনা চিন্তা আছে। আমাদের কথা তো বিজেপি শুনবে না। আমরা বলতে পারি ওন করলে কি সুবিধে হতো, ডিজোন করলে কি সুবিধে হতো। আর একদম বাংলা ভাগ প্রসঙ্গটা, বাংলা ভাগের যে দাবিটা, সেটা এতটা চর্চিত এবং অত্যন্ত স্পর্শকাতর একটা ইস্যু। হ্যাঁ, আমি বাংলার মানুষের কাছে তো এই জবাবদিহিটা করতে হবে। একটা ছোট্ট কথা বলে নি। আমি বলছি যে আমাদের মনে হতে পারে যে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এর ফলে বিজেপির অসুবিধা হবে, কিন্তু আমি বলছি তার মাধ্যমে এটা কিন্তু আমরা বিজেপিকে জোর করতে পারি না যে তারা। কিন্তু এটাও তো হতে পারে না শুভময়, এটাও তো হতে পারে না যে আমি দার্জিলিং পাহাড়ের কথা মাথায় রেখে আমার পাহাড়ের কোনো কনস্টিটুয়েন্সির বিধায়ক, তাকে আমি এই কথাটা বলতে অ্যালাউ করব, আবার রেস্ট অফ বেঙ্গলের আবেগের কথা মাথায় রেখে সেখানে দাঁড়িয়ে আমি বাংলা ভাগের বিরোধী। এটা তো হিপোক্রেসি। এই জায়গাটা যে আপনি বলছেন না, একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এটিকে আপনি হিপোক্রেসি বলুন বা রাজনৈতিক দলের একই সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য বলুন, এই ধরনের ঘটনা প্রতি মুহূর্তে আপনার যত রাজনীতি পরিণত হবে না, যত অপরিণত হবে, যত গণতন্ত্র থেকে এক একটি দলের অভ্যন্তরে তারা দূরে সরে যাবেন, তখন এটা অত্যন্ত স্বাভাবিক। সজলদা, এটা দ্বিচারিতা নয়। হয় আপনারা বলুন যে না,
আমরা এই বক্তব্যকে সমর্থন করি না, অথবা বলুন না সমর্থন করি, এটা রাজনৈতিক দল, তার অধিকার রয়েছে। কিন্তু আপনি সাউথ বেঙ্গলের কথা কখনো মানে রেস্ট অফ বেঙ্গলের কথা কখনো ভাববেন, কখনো আপনি পাহাড়ের জাতিসত্তার কথা ভাববেন, এইভাবে তো চলতে পারে না। দেখুন এই ভাবনাটা তো শুরু হয়েছিল, এটাই তো আমি এবং দু জায়গায় দুরকম রাজনীতি এটাই বলতে চাইছিলাম তো, যে পশ্চিমবঙ্গে আরো অনেক জনজাতি উপজাতি সবাই আছে, কোথাও গোর্খাল্যান্ড দেওয়া হয়নি, কোথাও জিটিএ দেওয়া হয়নি। আপনারা কি করেছিলেন? গোর্খাল্যান্ড সিপিএম দিয়ে আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা আপনার দলের বিধায়ক, যেটা মনে করছেন এবং উত্তরবঙ্গ বঞ্চিত, আপনাদের সোনার বাংলা সংকল্প রাখার ক্ষমতা ছিল আপনাদের, বাংলা উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ আলাদা হবে এটা রাখার ক্ষমতা ছিল আপনার। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের ইশতেহার সোনার বাংলা সংকল্প এটা রাখার ক্ষমতা ছিল। আমি ওনাকে কন্ডেম করছি, এটা বিজেপির লাইন নয়, কিন্তু শুভেন্দু এটা বিজেপি। এক মিনিট ভাই, আমি বলবো আপনার কথা উত্তর দেওয়া এত অসহিষ্ণু হলে হবে? গোর্খাল্যান্ড যেদিন সমর্থন করেছিল সিপিএম, সেদিনও এক কদম এগিয়ে রেখেছিল, শুধু দামা চাপা দিয়েছিল। গোর্খাল্যান্ডকে কবে সমর্থন করেছিল সিপিএম? আলটিমেটলি তো গোর্খাল্যান্ডকে মেনে নিয়েছিল। লড়াই করার পর সমস্ত কিছুর পর তো গোর্খাল্যান্ড কার জামানায় হয়েছিল? টিএমসি হয়েছিল। আচ্ছা ওইটাই বলতে চাই, জিটিএ ওইটাই বলতে চাই, জিটিএ হওয়া আর পৃথক রাজ্য হওয়া এক নয় শতকরা। আচ্ছা জিটিএ তো মেনেছে, জিটিএ যেদিন মেনেছেন, জিটিএ যেদিন মেনে নিয়েছেন, গোর্খাল্যান্ড হওয়া এক নয়। না 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 ঠিক ঠিক, আপনি আমি যেটা বলতে চাইছি আপনি তার মানেটা অন্য করছেন। মানে অন্য হয়নি, তুমি নিয়ে কুমির কান্না কাঁদে, তারা রাজ্যভাগ নিয়ে কাঁদতে পারছে না কেন? যারা দেশভাগ নিয়ে রোজ কাঁদছে, যারা দেশভাগ নিয়ে কাঁদে, তারা কেন রাজ্যভাগের পক্ষে? সেটা কেন পরিষ্কার করতে পারছে না? এমএলএ ছিলেন তখন গোর্খাল্যান্ডের দাবিকে কিন্তু কমিউনিস্টরা সমর্থন করেছিল। যে স্বায়ত্ত শাসনের অধিকার আপনি যদি না জেনে থাকেন, বিজেপির প্রতিনিধি আপনাকে আমি বলছি, পশ্চিম আপনার রায়। এর আগে আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম সৌমেন রায়, কালিয়াগঞ্জের বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি টেলিফোনে কি দাবি করেছেন শুনুন। আজকে বিধানসভায় যে ঘটনাটা ঘটেছিল, আমাদের বিরোধী দলনেতা রোজ রোজ এসে মিথ্যা উপস্থাপন করবে, রোজ রোজ উনি ওনার মুডে ওনার ব্যক্তিগত চিন্তায় আগের থেকে আলোচনা না করেই উনি সবকিছু ভণ্ডুল করে দেওয়ার চক্রান্ত করে। আমরা সেটাই বলেছিলাম যে আপনার সত্যিটা বলুন এবং আমাদেরকে শিখতে দিন, শুনতে দিন। হ্যাঁ, তো তখন আমাদেরকে হুমকি দেয়, উনি আমাদের সাথে রাউডি ব্যবহার করেন এবং আইটি মানে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করানোর হুমকি দেন এবং আমাদেরকে গুলি করে মারবেন বলে হুমকি দিয়ে বেরিয়ে যান। আর গুলি করে শেষ করবো আমরা স্পিকারের কাছে লিখিত উল্লেখ করেছি। যার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শুনুন। অভিযোগ করলে তার প্রমাণ দিতে হয়, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। তৃণমূলে ওরা যোগ দিয়েছে, তৃণমূল যা শেখাচ্ছে তাই বলছে। আমি শুধু ধন্যবাদ জানাবো তৃণমূলকে আর এই 4 বিধায়ককে। এরা 4 জন যে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, যে অভিযোগ আমরা করেছি দলত্যাগ বিরোধী আইনে, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এদের বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেওয়া হবে? দলত্যাগ বিরোধী আইনে চলছে, আন্ডার প্রসেস আছে, হবে, আজ কাল পরশু হলে হবে। সজল, আপনি বুঝতে পারছেন বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এমন 4 জন যারা এখনো পর্যন্ত কাগজে কলমে আপনাদের দলে রয়েছেন, এবং কিসের অভিযোগ? যে আয়কর পাঠিয়ে দেওয়ার, বাড়িতে আয়কর পাঠিয়ে দেওয়ার এবং গুলি করে মেরে দেওয়ার অভিযোগ, হুমকি, তার অভিযোগ। হচ্ছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি, যাকে ওই ডেকে পাঠিয়েছি ইডি, তো তার লাইনে যদি বলি ফুটেজ আছে, রেকর্ডিং আছে, ওরা তো বলবেই। ওদের মধ্যে একজনকে দেখলাম, ওই বনগান্ডা কথাকার বিধায়ক বিশ্বজিৎ নাকি নাম, বিশ্বজিৎ দাস নাকি, তো সে একবার বলে আমি বিজেপির বিধায়ক, আবার বলে আমি তৃণমূলের নেতা। ওদের কথার কোনো গুরুত্ব আছে? যারা করে তৃণমূল, বসে বিজেপির আসনে, তাদের আবার কথার কি গুরুত্ব দেবে না? তো ফালতু লোকজনের কথা কোনো। আরেকটা কথা বলি, কি করবে বলেছে? গুলি করবে, বোম তো মারবে বলিনি, বোম তো মারবে বলেনি। আপনারা দেখেছেন না? ওটার ফুটেজ আছে কিন্তু, বলে যে পুলিশের গাড়িতে বোম মারো, দেখেননি? এক লাইন। আর আমি ছিলাম, ওই জন্য ছেড়ে এলাম, ওই জন্য ছাড়লাম। আচ্ছা, আরেকটা হচ্ছে, না না, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কথা হচ্ছে ইনকাম ট্যাক্স। আমি বলছি মৌপি, আমি তোমার বাড়িতে ইনকাম ট্যাক্স আনা দেওয়াবো, তুমি কি ভয় পাবে?
কে ভয় পাবে? যার বাড়িতে কালো ধন আছে, যেমন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেই না, ভয় আছে, জমা করে দেবে। অনুব্রত ভয় আছে, সিবিআইয়ের কাছে যাবই না, গেলেই জমা। এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যাদের ভেতরে আছে তারাই ভয় পাবে। শাসক দল বলে একা বলবে। কিন্তু আপনি যেটা বলছেন যে ঠিকই, আপনি যদি আমাকে আজকে হুমকি দেন যে আয়করের লোক পাঠাবো, আমি ভয় পাবো না, কারণ আমার ভয় পাওয়ার কথা নয়, কিন্তু আমি ভয় পাবো না বলে আপনার সরকার কেন্দ্রে আছে সেটার অপব্যবহার করে আপনি আমাকে হুমকি দেবেন, সেটাও জাস্টিফাইড না। না হুমকি না। কেউ যদি বলে তোমার বাড়িতে আয়কর রেড করাবো, এটা হুমকি ভাবে নিচ্ছেন কেন? ইনফরমেশন দিলে সেই ইনফরমেশনের ভিত্তিতে রেড হতে পারে। আয়করকে মিসইউজ করার তার জন্য আয়কর বলছি, শুনুন, তার জন্য আয়কর পার্সেন্টেজ দেয়, আয়কর পার্সেন্টেজ দেয় ইনফরমেশন দিলে। দ্যাট ইজ অথরাইজড। আয়করকে আপনি যদি তথ্য দেন এবং সেখান থেকে যদি রিকভারি হয়, তাহলে আয়কর তার থেকে একটা আপনারা তাই বলছেন, কারণ তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং তারা করেন তৃণমূল, বসেন বিজেপির সঙ্গে। না, এই যে আজকে বলা হচ্ছে না যে প্রমাণ আছে, ফুটে যাচ্ছে, এটা এত বড় বড় কথা বলা হলো। আমি একটা স্পেসিফিক এক্সাম্পল বলছি। 19শে জুলাই 2021 শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে তখন নতুন জয়েন করেছেন, যিনি এসপি। তার উদ্দেশ্যে বললেন, আপনার সাথে অভিষেক ব্যানার্জির যে টেলিফোনিক কনভারসেশন তার রেকর্ড আছে, ভুলে যাবেন না, আপনি সেন্ট্রালের ক্যাডার, কালকে চাইলে কাশ্মীরে পোস্টিং করিয়ে দেবো। নিজে স্বীকার করছেন। তার মানে উনি ফোন ট্যাপ করান, তার মানে উনি হুমকি দেন। আসলে বিজেপির রক্ত আমি সেই পুলিশ সুপার, তাকে প্রশাসনিক মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যপাল ফোন করে জিজ্ঞাসা করা একটা জিনিস, আর দ্বিতীয় কথা আমার কাছে আমার বলার সময় যদি বিজেপি বলে তাহলে গোটা শোটাই চলবে না, তাহলে গোটা শোটা চলবে না। সজল আগে এরকম ছিল না, ইদানিং একটা অসভ্য দলে গিয়েছে বলে এরকম ঘটনা ঘটছে, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলছি পরিষ্কার, আসলে হুমকি যাদের রক্তে, আমরা তো বিধানসভা ভোটের সময় দেখেছি। হুমকি যাদের রক্তে মানে আবার শেষ ভাই তোমার বলো, সবার বলার সময় তুমি যাদের রক্তে মানে সবার সময় কেন চিৎকার? আগে তো তৃণমূলে থাকলে এত ছিল না ভাই, বলতাম না। আগে কংগ্রেসে ছিলে, আজকে বিজেপি হচ্ছে, তুমি আগামী দিন এসএসসিই হবে। এসএসসি হবে, তোমার দিদি কংগ্রেস ছিল, তোমার নেত্রী এনডিএ ছিল, তোমার নেত্রী ইউপিএ ছিল, তুমি এসইউসিআই হয়ে গেছো অলরেডি, তুমি অলরেডি এসইউসিআই হয়ে গেছো, তুমি তারপরে আরো কি কি পিডিএস আমি আমাকে বলতে দিতে হবে, তোমরা কোনটা প্রত্যেকবার বলার সময় ইন্টারাপশন হচ্ছে। আসলে হুমকি যাদের রক্তে, বিধানসভা ভোটের সময় তো আমরা দেখেছি, পাড়ায় পাড়ায় শীতলকুচি করে দেবো, যে হুমকি দিয়েছে, পুলিশকে বলবো বুক লক্ষ্য করে গুলি ছুটতে। আসলে হুমকিকে তো সবাই ভয় পায়। কে জাস্টিস লওয়া হতে চায়? সুপ্রিম কোর্টের বিচারপতি, সেও তো এমন ভাবে মৃত্যু হচ্ছে, তারপর কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আনফরচুনেট টু সে, এটাই ভারতবর্ষের আজকের অবস্থা দাঁড়িয়েছে। তপন কান্দু নিশ্চিত তদন্ত চলছে, যে দোষী সে গ্রেফতার হবে, যে দোষী সে একটু বলতে দিতে হবে। অরূপ, হ্যাঁ, এক সেকেন্ড, শুভমদা কিছু বলছেন। শুভমদা প্লিজ। আমি আসলে যেটা বলতে চাইছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের তো কিছু বক্তব্য আছে, নীতি আছে, কর্মসূচি আছে। এবার মুশকিল হচ্ছে রাজনৈতিক দলগুলো এত ব্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের এত কাজ থাকছে যে তারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে বঙ্গভঙ্গ নিয়ে শুরু করে কোনো বিষয়ে কিন্তু দলের মতামত প্রকাশ করতে পারছেন না। আপনি দেখবেন প্রচুর খবর আসছে অন্তর্দ্বন্দ্বের, সেটাকে আপনি গণতন্ত্র বলে চালিয়ে দিতে পারেন যে খুব ভালো দলে গণতন্ত্র আছে, সেই জন্য অন্তর্দ্বন্দ্বের খবর বাইরে আসছে। মূল বিষয়টা হলো রাজনৈতিক কোন রকম নীতি বা কর্মসূচি ভিত্তিক রাজনীতির পথে যাচ্ছে না, সেই মুশকিলটা প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছে। আমি আপনার বক্তব্যের রেস্টে নিয়ে একটু দেখাবো যে আজকে আমরা দেখলাম একাধিক পুরসভায়, সেখানে যে নাটকীয় ঘটনা, কোথাও দেখা গেল যে রীতিমতো দলীয় যে প্যানেল সেটা অমান্য করে বিজেপির সমর্থন নিয়ে এক অংশের তৃণমূল কাউন্সিলর তারা বোর্ড গঠনে উদ্যত হলেন। আরেক জায়গায় দেখা গেল মন্ত্রীর সামনে একজন, দেখেই বোঝা যাচ্ছে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তিনি ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন। দেখুন। সিঁদুরে মেঘ ঘনিয়েছিল পুরো ভোটের আগেই। একটি প্রার্থী তালিকা ফেসবুকে প্রকাশিত হয়, দলের পক্ষ থেকে জেলায় জেলায় পাঠানো হয় দ্বিতীয় তালিকা। জোড়া প্রার্থী তালিকা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল, এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পার্থ বক্সির তালিকাই চূড়ান্ত। পার্টি লিস্ট বক্সি পার্থ চ্যাটার্জি ने जो दिया है दैट इज फाइनल लिस्ट। তাতে অবশ্য ডামাডোল থামেনি। দলের টিকিট না পেয়ে জেলায় জেলায় নির্দলের হয়ে দাঁড়িয়ে পড়েন বহু প্রার্থী।
যদিও ভোটের ফলে বিপুল জয় তৃণমূলের, 108-এর মধ্যে 104 পুরসভা শাসক দলের দখলে, কিন্তু বোর্ড গঠন করতে গিয়ে কার্যত ভোটের আগের পরিস্থিতি। খরার কালনা থেকে বনগা পুরসভা, দিকে দিকে ক্ষোভ, অসন্তোষ, কোন্দলের ছবি। পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণকে কেন্দ্র করে তুলকালাম কালনায়। মন্ত্রী স্বপন দেবনাথের সামনেই ঝাঁপ দেওয়ার চেষ্টা কাউন্সিলরের। কারণ গোপন ব্যালটে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে পছন্দ নয় একাংশের। গন্ডগোলের জেরে বাতিলই শপথ গ্রহণ। খরার পুরসভায় আবার বদলে গেল রাজনৈতিক সমীকরণই। চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ভোটাভুটি। ফল দলের মনোনীত প্রার্থী জিততে পারলেন না। বিজেপির 2 কাউন্সিলরের ভোটে 6-4-এ জিতে গেলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থী। মাননীয় শিক্ষক অদ্যুৎ বাবুর নেতৃত্বে খরার উন্নয়ন কমিটি বলে একটি সংস্থা তৈরি হয়। তার জন্য ভারতীয় জনতা পার্টির 2 জন প্রতিনিধি সে উন্নয়ন কমিটি সভাপতি সম্মানীয় অদ্যুৎ মণ্ডলকে চেয়ারম্যান হিসেবে সাপোর্ট করেছে। কোন্দলে ঝাঁঝ বনগাতেও বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন পুরো চেয়ারম্যান। আমাদের অর্থ নেই, অর্থের বিনিময়ে যে পদ কেনা যায় এটা এই দলেই সেটা সম্ভব। খরার ঘটনায় বিজেপি সমর্থন নেওয়া কাউন্সিলরদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল, যদিও সব ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা বলে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। যে কোনো আঞ্চলিক স্তরের ভোটে যেখানে একেবারে ব্যক্তি সমীকরণ, স্থানীয় সমীকরণ কাজ করে, সেখানে কিছু কিছু ঘটনা সব দেশে, সব রাজ্যে, সব দলের ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু হতেই পারে। খোঁচা দিতে ছাড়েনি পন্ত শিবিরও। গোটা রাজ্যে এইভাবে গণতান্ত্রিক পরিবেশ বারবার লঙ্ঘিত হচ্ছে এবং দিদিমণির আশকারায় এটা অরাজকতা চলছে। এখনো বহু পুরসভায় বোর্ড গঠন বাকি, সেগুলির প্রক্রিয়া শুরু হলে রাজ্যের শাসক দলের এই কোন্দল আরো তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অরূপদা, 104টা পুরসভায় সাফল্যের পর এই পরিস্থিতি, মন্ত্রীর সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন একজন, এক জায়গায় বিজেপির সাপোর্ট, বিজেপি তার সাপোর্ট। এই পুরসভাগুলো একেবারেই আঞ্চলিক স্তরের নির্বাচন। আপনি যদি দেখেন এক একটা পুরসভার ক্ষেত্রে এরকমও হয়েছে, কোথাও 1200 ভোটার, কোথাও 1500 ভোটার। অনেক ক্ষেত্রেই খুব সামান্য আঞ্চলিক ইকুয়েশন কাজ করে। নিশ্চিতভাবে তার থেকে যে ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত, সেটা কখনোই কাম্য নয়। কিন্তু লোকাল অ্যাসপিরেশনের ক্ষেত্রে কেউ হয়তো আপনি যদি পার্সেন্টেজে দেখেন 0.1%ও আসবে না। অন দ্য আদার হ্যান্ড আমি আপনাকে একটা স্পেসিফিক কথা বলি, 15ই মার্চ 2021 যেদিনকে বিজেপির বিধানসভার প্রার্থী তালিকা বেরোলো, সেদিনকে হেস্টিংস অফিস ভাঙচুর হলো। শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলছেন অনভিপ্রেত যারা এই কাজ করেছে দলবিরোধী। শুধু তাই না, বিজেপি একসময় রাজ্য সভাপতি কামিনী কাঞ্চন, আমার তোমার বলার বলবো তো ভাই, বললেই আমার মদনদার কথা মনে পড়ে, ডান্ডিকারবাদী তথাগত কামিনী কাঞ্চন বললেই আমার মদনদার ডান্ডিকারবাদী বলে। যে শব্দবন্ধ বাক্যবন্ধ উচ্চারণ করেছেন ক্যামেরা বলা যায় না, নগরের নথি কাকে উদ্দেশ্য করে বলেছেন, কাকে উদ্দেশ্য করে বলেছেন। আমরা তো খুব স্পেসিফিক। দেখুন, একটা বড় দল যখন বড় হয়, লোকাল অ্যাসপিরেন্ট বাড়ে, খুব স্বাভাবিকভাবেই সবাই শাসকের সাথে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, তপন পোড়েল যাকে ঝাঁপ দেওয়ার ছবি যেটা ধরা পড়েছে, তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কালনার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন পোড়েল, যাকে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রীর সামনে যিনি তার ক্ষোভ বিক্ষোভ ব্যক্ত করেন এবং ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস তারা বহিষ্কার করলো। আমি একটু শুভময়দার রিয়াকশন নেব। শুভময়দা, না মানে অলিম্পিকে ডাইভিং এ তো আমাদের প্রাইজ আসে না, তার রাজনৈতিক দলের নেতারা যদি সেই প্র্যাকটিসে একটা মোটিভেশন দেন জনগণের সামনে, তাহলে সেটা ভালোই হবে আর কি। মানে আমি বলছি যে সোলের বিরু নাটক, আরে তৃণমূলের কি ছিল, আরে একবার শেষ করে নি বলবো, তথাগত রায় মদনদার কথা বলেছে, তথাগত রায় কামিনী কাঞ্চন যেটা বলছিলেন, আর ওই যে ভদ্রমহিলা, আমি বলছি নোটিগুলো সব ওদিকে চলে গেছে, এখন নোটিগুলো ওদিকে চলে গেছে, নোটিগুলো চলে গেছে, নোটিগুলো চলে গেছে, দাদা নোটিগুলো চলে গেছে। একজন মায়ের মতন প্রাক্তন চেয়ারম্যান, তিনি বললেন টাকা নিয়ে পাঠিয়ে সব হয়। আরে না না,
ওই মদনদার ডান দিক আর বাঁ দিকটা আমরা বলেছেন। বলিনি। মদনদার আমরা বলিনি ভাই। দুজনকে আমরা বলেছেন। বলিনি ভাই। আর না না তোমার নেতা বলেছে। না না তোমার উনি নেতা বলেছে, বলেছেন পরিযায়ী শ্রমিকদের মদনদার টাকা উদ্দেশ্যে। নাই। আরে তাদের পশ্চিমবঙ্গে পরিযায়ী নেতাদের 40 টাকা লাখ নাই। পরিযায়ী শ্রমিক কেন তৈরি হলো সেটা রাইট প্লিজ দেখো এখানে পরিষ্কার একটা কথা, এখানে নতুনভাবে কিছু বলার নেই। তার কারণ আমি তোমাকে বারবার বলি, এটা একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। তপন কান্দুকে হত্যা করতে হয় একটা পুরসভা দখল করতে, যেটা আমরা সূত্রপাত দেখেছি খুব স্বাভাবিক অর্থে টায়ার জ্বালিয়ে বোমা ফাটিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে আজকে কিন্তু সেই বৃত্তে সম্পূর্ণ হচ্ছে। কারণ ক্ষমতায় ওই পুরো রোজগারের জায়গাটাতে এরা ঝাঁপাচ্ছে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলতে পারি 108টাকে তুমি যদি অপরচুনিটি দাও, 4টেকে বাদ দাও, তো আগেই জিতে গেছে। প্রায় সব কটাতেই এই ঝাঁপটা দেবে। প্রশ্নটা হচ্ছে দেখো এখানে বাস্তব জায়গাটাতে দাঁড়িয়ে আছে কতটা ব্যাংক্রাফট হলে এবং কতটা আনকন্ট্রোলড হলে আজকে এই অবস্থায় দাঁড়াতে পারে। বিরোধী শূন্যতার এই ফল এদের ভোগ করতে হবে আগামী দিনের পুরসভা নির্বাচন, এই নির্বাচন এবং আগামী দিনের প্রত্যেকটা নির্বাচন। এটা প্রমাণিত সত্য। আমরা এর আগে এটা প্রমাণিত সত্য। টিকিট না পেয়ে রাজ্য নেতা রাজ্য সভাপতিকে বলেছে একটা কথা বোঝার চেষ্টা করো, টিকিট না পেয়ে আর আজকে কারা ঝাঁপ দিচ্ছে। আমার মনে পড়ছে, তোমার হয়তো মনে নাও থাকতে পারে, খুব স্বাভাবিক অর্থে আমার মনে পড়ছে, আমার প্লিজ চন্দনদা এটাও তো আমরা দেখেছি যে সেই সময় দাঁড়িয়ে, আমি যদি খুব ভুল না করি, হয় প্রতিরক্ষা মন্ত্রক অথবা বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকা প্রণব মুখোপাধ্যায়, তিনি ওকে নির্বাচিত করেছিলেন। আক্রমণ করেছিল এই কংগ্রেস। আমি তোমাকে পরিষ্কারভাবে একটি কথা বলি মৌপিয়া, আমি তোমাকে যে কথাটা বলছি সেটা কিন্তু বিরোধী স্পেসকে শূন্য করবার খেলা ছিল না। আজকে কোথায়, আজকে পোস্ট ইলেকশন, তুমি এটাকে বোঝার চেষ্টা করো, এটা নির্বাচিত জনপ্রতিনিধি, সেটা প্রার্থী পদ পাওয়ার জন্য, সেটা প্রার্থী পদ পাওয়ার জন্য, কিন্তু এটা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা তাদের ক্ষমতায়ন করবার জন্য ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। এটা আমি আচ্ছা আমি শুধু একটাই জিনিস বলছি, শুভেন্দু অধিকারী যে কেন অত রেগে গেলেন বিধানসভার মধ্যে সেটাই তো বোঝা যাচ্ছিল না। কারণ তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা মিউচুয়াল ট্রান্সফার পলিসি চালু আছে, ফলে সেটা দিকেই এরা মাঝে মাঝে তৃণমূলে থাকেন, কেউ কখনো বিজেপিতে যান। আমি বলছি যে সেই জায়গাটা বিধানসভা নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে, পৌরসভা নির্বাচনের পরে অবধি চলবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে দাঁড়িয়ে আবার এই যে মৌপিয়া, তাহলে আমার কথাটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ওরা বলুন, আপনি এই শো যদি করেন রিমোট লোকেশনে যারা বসে থাকবেন, না বলুন দাদা, বলুন প্লিজ। না আমি আবারও বলছি যে তাহলে একটা ধরন আছে তো বলার। আমি যদি সামনে বসে থাকতাম, আমি আই কুড হ্যাভ ইন্টারঅ্যাক্ট, কিন্তু সেটা সম্ভব যদি না হয়। এক সেকেন্ড বলতে দিন পার্থদাকে। হ্যাঁ পার্থদা প্লিজ। না কোনো আপনি অত্যন্ত উপকার করেছেন, আমার বলা শেষ হয়ে গেছে, আমার বলা শেষ, আপনি নিন, আপনারা বাকিরা বলুন। আমি কি একটা কথা বলতে পারি? আমি বলছি পার্থদা সম্ভবত যে যুক্তিটা আর বলতে চাইলেন না, সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার বলে একটা শব্দ পার্থদা ব্যবহার করেছেন। অর্থাৎ এক দল থেকে অন্য দলে যাতায়াত। সিপিএম থেকে বহু লোক তৃণমূল এবং বিজেপিতে যোগদান করেছে, কিন্তু মিউচুয়াল নয়। কারণ এখনো সিপিএম এ কিন্তু তৃণমূল বা বিজেপি থেকে হয়তো কেউ যেতে চাননি, ওই দলগুলো এখন অনেকটা এগিয়ে আছেন, কিন্তু কাউকে সিপিএম নেয়ও নি এখনো। এই দলগুলো থেকে যখন রাজত্বে ছিল তখনও খুব বেশি নিয়েছে, এই প্রমাণ নেই। সুময়দা একটা ইন্টারাপ্ট করবো। সুময়দা, কদিন আগে অনিন্দ পুলক এবং রূপা ভট্টাচার্য তাদেরকে গিয়ে এইখানে ওই শ্রমজীবী ক্যান্টিনের মঞ্চে তুলে, সিপিএম এর মঞ্চে তুলে বক্তৃতা দেওয়ানো হয়েছে, যারা দুদিন আগে জয় শ্রীরাম বলেছে। শতরূপ নিজে উপস্থিত ছিল সেই মঞ্চে। এক সেকেন্ড, বাইরে যারা আছে তাদের বলতে দিন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এর উত্তর হয়তো সিপিআইএম কে দিতে হবে কখনো, যখন পার্থদা বলবেন। আবার আমার প্রশ্ন সবশেষে অরূপদার কাছে আমি ঘুরে ফিরে আসবো। অরূপদা, এটা কি বিজ্ঞাপন হচ্ছে? তাহলে তো প্রশ্ন একটাই যে শীর্ষ নেতৃত্ব, আমরা জানি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রত্যেকটা এলাকার প্রত্যেক বুথ কমিটি তাদের নেতাদেরও তিনি চেনেন, তার এতটাই মাস কানেক্ট, সেখানে দাঁড়িয়ে তো প্রশ্নটা উঠবে যে তার বার্তা সত্ত্বেও এগুলো বারবার করছে কেন? আমি আবারও বলছি, লোকাল লেভেলে কিছু অ্যাসপিরেন্ট থাকে, সবসময় শাসকের সাথে, ক্ষমতার সাথে থাকার একটা মানসিকতা এক শ্রেণী মানুষের মধ্যে কাজ করে, কিন্তু দল এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। এবং আজকেই আপনারা দেখালেন একটু আগেই যে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা দল কোনোভাবে রেয়াত করবে না। যারাই দলবিরোধী কাজ করবে দলীয় শৃঙ্খলার সঙ্গে কোনো রকম ভাবে দল আপোষ করবে না। আমরা দেখেছি যে নির্বাচনের আগে যখন প্রার্থী তালিকা নিয়ে মনোমালিন্য চলছে এবং যখন দাঁড়িয়ে নির্দলরা দাঁড়াচ্ছেন, তখন একাধিক নির্দলকে বহিষ্কার করা হয়েছে, তারপরও নির্দল কাঁটা আপনাদের থেকেছে
এবং বিভিন্ন জায়গায় নির্দলদের আমরা জয়ী হতে দেখেছি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বার্তা দিয়েছেন যে নির্দলদের গাড়ি করে নিয়ে যারা ঘুরছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছেন। দলের মেসেজটা তো পরিষ্কার, বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন হচ্ছে। দল নিশ্চয়ই ইন্টারভেন করছে। আপনাকে দল ইন্টারভেন করেনি কে বললো? দল একটা কেসে ইন্টারভেনশনের খবর আপনার কাছে এসেছে বলে আপনারা দেখিয়েছেন। না না, নিশ্চিতভাবে এইটা আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছে, সেটা অনভিপ্রেত, আমরা তো বারংবার বলছি। এবং এক্ষেত্রে দল জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আগামী দিনেও চলবে। যারা এই ধরনের কাজ করবে দল তাদেরকে জিরো টলারেন্স নীতি নিয়ে বিরতির পর আপনাদের মতামত এবং আপনাদের মন্তব্য দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিষয় দিয়ে, যে বিজেপি বিধায়ক কার্সিয়াং এর তিনি বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুললেন। আমাদের প্রশ্ন ছিল দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, যে বাংলা ভাগ নিয়ে এবার কি বিজেপির অবস্থান স্পষ্ট করা উচিত? 81% মনে করছেন যে হ্যাঁ, এবার বিজেপির অবস্থান স্পষ্ট করা উচিত। মাত্র 19% তারা ভিন্ন মত পোষণ করছেন। বিজেপি বিধায়কের বাংলা ভাগের মন্তব্য নিন্দনীয় ও বাঙালিদের প্রতি অবমাননা বলছেন মির্জা গালিব। বাংলা ভাগ বাংলার মানুষ আর মানবে না, ইতিহাস থেকে বাংলার মানুষ এ ব্যাপারে যথেষ্ট শিক্ষা পেয়েছে বলছেন অমরনাথ কর্মকার। বাংলা ভাগের দাবি ছেড়ে উন্নয়নের প্যাকেজ দাবি করুন, সংকীর্ণ রাজনীতি কেউ মেনে নেবে না বলছেন সুভাষ ঘোষ হাজরা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা হোক, উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হোক, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন নেই দাবি করছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। আপনার রায় আপাতত এখানেই শেষ করছি। একটু পরেই আমরা ফিরে আসছি দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ 1-এ। দেখতে থাকুন জি 24 ঘন্টা।